ভাই আমি তো যশোর যেতে যাচ্ছি। কোথায়? যশোর। এই বেটা, যশোর কি? হ্যাঁ, যশোরের নাম শুনলে আমার মাথার মেজাজ ঠিক থাকে, তুই জানিস? হ্যাঁ, বাংলাদেশের মানচিত্রের ভিতরে আর কোনো জেলা নেই যশোর ছাড়া। না আছে, বাংলাদেশের ৬৬ জেলা, তা তো সবাই জানে। দিনাজপুরের চাল বিখ্যাত, বগুড়ার দই বিখ্যাত, কুষ্টিয়ার পাট বিখ্যাত, কিন্তু আপনার যশোর বিখ্যাত আপনার কুসুমের কারণে। কুসুমকে আমাদের পার্টিতে ঢুকাতে হবে, আমাদের সাম্যবাদী দলে কাজ করবে, তাতে নারী জাগরণ হবে, গণজাগরণ হবে। না, আমি তো বুঝতে পারছি না তুই কী বলছিস। কুসুম সাম্যবাদী দলে কাজ করবে, নারী আন্দোলন করবে, তাতে আমাদের পার্টির কি প্রফিট? কি না, আমাদের প্রফিটের ব্যাপার নেই তো। পৃথিবীর সমস্ত মানুষ প্রেমিকাকে কেন্দ্র করে অনেক দূর আগায় যায়। আপনি এই জিনিসটা মাথায় ঢুকাতে পারছেন না কেন? এই জিনিসটা আপনার চিন্তা ভাবনা করা উচিত। শুন, তুই বারবার এসব কুসুমের নাম আমার সামনে উচ্চারণ করিস না তো। এইসব বার্ড ফ্লু আমার দিকে তুই আর ছড়াস না, ঠিক আছে? যা, তোর যা খুশি তুই তাই কর। তুই কুসুমকে পার্টির অন্তর্ভুক্ত কর, কি সদস্য কর, কী করবি না করবি সব কিছু তুই তোর উপরে ছেড়ে দিলাম, তুই কর। কিন্তু এমন কিছু করিস না যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং আমাকে শেষে খেসারত দিতে হয়। এই বিশৃঙ্খলার প্রশ্নই ওঠে না। সবাই কাজ করছে, কুসুম আমাদের সাথে কাজ করবে, এই নিয়ে তো কোনো কথাবার্তা হবে না। আচ্ছা ঠিক আছে, করবে না কাজ। আর গিয়ে আসার সময় ওই সুনীল বাবুর সাথে দেখা করিস। হ্যাঁ, অবশ্যই। একজন আসল সাম্যবাদী লোক, রাত্রে যে রেখেছে, একবার যে খাওয়িয়েছে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তার সাথে দেখা করে এসেন। হ্যাঁ, সুনীল বাবুর সাথে দেখা হবে। এখন আসেন, যাই। তামাক তো খাওয়ান না অনেকদিন, খাওয়াবেন তো আজকে? আচ্ছা। ও বাবা, এই আপনি ঘরে বসে রয়েছেন, আপনার বাড়ি পর্যন্ত আবার আসতে হলো। আপনার মোবাইল বন্ধ কেন? আপনার কোন জায়গায় যাওয়ার কথা আপনি ভুলে গেছেন? হ্যাঁ মামা, বিশ্বাস করো 2-3 দিন ধরে আমার শরীরটা খুব খারাপ, আমি অসুস্থ, কয়েকবার করে বাথরুমে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তুমি ফোন করে বলে দাও শুক্রবার দিন যাবো। আরে আপনি কি করছেন? আপনি তো আমার অলরেডি অসুস্থ বানায় বলছেন। আপনি শুক্রবার যাবো মানে? সবাই আয়োজন করে বসে, কোনোদিন এরকম হয়নি, তুমি বিশ্বাস করো, তুমি বলো শুক্রবার দিন আমি যাবো। না না, সবাই আয়োজন করে বসে রয়েছে। আমি একটা জিনিস সাজাই গোছাই নিয়েছি, এখন এটা আপনি কি এলোমেলো করে দিতে যাচ্ছেন? আপনার যদি আমার বিয়ে ভাঙে মামা, আমার যদি বিয়ে না হয় তাহলে কিন্তু আপনি বুঝেন খবর আছে আপনার কিন্তু কলম। আচ্ছা তুমি কি মারবা নাকি আমার? আমি বললাম যে বলো শুক্রবার দিন যাবো। আর আপনি তো অলরেডি আমার মারা ফেলছেন। শুক্রবার টুকুর পর্যন্ত আপনার আজকেই যেতে হবে। সবাই বসে রয়েছে আপনার জন্য। ওঠেন, আপনি ওঠেন তো। এই যে আপনি ওঠেন আপনি। আপনার আজকেই যেতে হবে, এত বুঝিলাম আমি। তো যাই আর কি, কাপড় চোপড় পরে আসি। যান, পরে আসেন, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন। হ্যাঁ, মামা যাচ্ছে, তুমি টেনশন করো না, তুমি থাকো। মামা যাচ্ছে। ভাই 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 এই পার্টির কাজ কাম কিন্তু একেবারে ব্যাপকভাবে শুরু করে দিয়েছি ভাই। আর গ্রামে কিন্তু একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়ে গেছে এই পার্টির ব্যাপারে ভাই। একেবারে বাড়ি বাড়িতে লোকজন খুব আগ্রহ দেখাচ্ছে। তো ভাই আমি একটা জিনিস চিন্তা করছি যে এই বাইরের লোকজন ঢুকানোর আগে ভাই আমাকে যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রক্তের সম্পর্ক, বিশেষ করে ভাই ভাগার যারা আছে, এগের ভাই পার্টিতে আগে ঢুকে নিলে হয় না ভাই? তাহলে কিন্তু পার্টি একটা খুব শক্তিশালী হবে। আর রক্তের সম্পর্কের ভাই ভাগার এরা তো কোনোদিন বেইমানি করবে না। ধরেন আপনার ভাইকে আপনার সাথে কোনোদিন বেইমানি করতে করবে না ভাই। ভাই এইসব কথা চিন্তা ভাবনা করে ভাই, যে আমার আপন ছোট ভাই, রক্তের ভাই, একেবারে মার পেটের ছোট ভাই নিয়ে আসলাম আপনার কাছে। ওর ভাই পার্টিতে নিলি ভাই পার্টির উপকার হবে। খুব অ্যাক্টিভ ছেলে ভাই। ওর যে কাজ দেবেন ভাই ও একেবারে সেই কাজই করে দেবে। আর আপন ভাই, কোনো রকম বেইমানির সুযোগ নেই ভাই, একেবারে সাথে সাথে থাকবে, পার্টির কাজ করবে ভাই। আপনি যা করবেন তাই করবে ভাই। তোমার কথা শেষ হচ্ছে? হ্যাঁ ভাই। তুমি তো আমার পার্টির আদর্শ থেকে 1000 মাইল দূরে আছো। তুমি কি দেখেছো যে আমার পার্টির এই ভিতরে কোনো উত্তরাধিকার সূত্রে আমি কোনো সদস্য রেখেছি? এই যে আমাদের 5 ভাই, এর ভিতরে আমাদের অন্য কোনো ভাইকে আমার এই পার্টিতে অন্তর্ভুক্ত করেছি? না, তা করেননি। তুমি এই কি আশ্চর্য ব্যাপার, তুমি এই কি বললে দলীয়করণ, আত্মীয়করণ, রক্তের সম্পর্ক? আমি তো একটা ক্ষুদ্র পার্টি করছি না, আমি তো কোটি কোটি মানুষের জন্য আমার এই পার্টি। আমি কোনো দলীয়করণ তো করছি না, আমি তো কোনো আত্মীয়করণ করছি না, কোনো রক্তের সম্পর্ক আমি এই পার্টিতে আসুক আমি চাই না। উত্তরাধিকার সূত্রে কোনো সদস্য আমার এই পার্টিতে অন্তর্ভুক্ত হতে পারবে না।
এটা তো পরিষ্কার আমার ম্যানিফেস্টোতেই বলা আছে, আমার মিটিংয়ে বলা আছে। না ভাই, আমি ভাবলাম ওই যে হান্নানও তো আমাদের আত্মীয়, আমিও তো আপনার আত্মীয়, তাই যে আমাকে নিলেন পার্টিতে, ওই জন্য। আরে কি আশ্চর্য ব্যাপার, হান্নান তো আমাদের রক্তের কেউ না, তুমি আমাদের রক্তের কেউ, কিন্তু হান্নান আমাদের পরিবারে থাকতে থাকতে একজন পরিবারের একটা সদস্য হয়ে গেছে সে পারিবারিকভাবে। তুমিও তো আমার রক্তের কেউ, কিন্তু হান্নানকে তোমাকে কেন আমরা রেখেছি এই পার্টিতে সেটা তো আমি জানি কেন রেখেছি। আমার পরিষ্কার বলা আছে কোনো ধরনের এই পার্টিতে উত্তরাধিকার সূত্রের কোনো ধরনের কাজ চলবে না, দলীয়করণ চলবে না, আত্মীয়করণ চলবে না। না ভাই, হান্নান আর আমার কথা নাই বাদই দিলাম। তা ভাই আমি এই যে দেখি যে সব পার্টিতেই কিন্তু ওই নেতার ভাই বড় পদে যাচ্ছে, ওই ভাইস্তে ভাই ভাগার আত্মীয় স্বজন নিয়েই তো ভাই পার্টি করছে। তো এই জন্যই ভাই আমি ভাবলাম সব পার্টিতেই যখন আছে আমাদের পার্টিতেও থাক, আমাদের পার্টিও একটু শক্তিশালী হোক। আরে কি আশ্চর্য ব্যাপার, ওদের সাথে তুলনা দাও কেন আমার এই পার্টির সাথে? আমার পার্টি কি ওদের মতো নাকি? আশ্চর্য ব্যাপার তো, ওদের পার্টি তো একটা ক্ষুদ্র পার্টি, একটা গণ্ডির ভিতরে আটকে আছে, একটা দলীয়করণের ভিতরে আটকে আছে, একটা উত্তরাধিকার সূত্রের একটা গণ্ডির ভিতরে আটকে আছে, একটা রক্তের সম্পর্কের ভিতরে আটকে আছে। আমাদের সেটা তো না। তুমি বারবার আমাদের সাথে ওদের তুলনা দিচ্ছ কেন? আমাদের পার্টি কোটি কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটা স্বাভাবিক, এটা কয়েকজনের পার্টি যে কয়েকজন মানুষের জন্য আমরা কাজ করছি, মুসলিমে কয়েকজন লোকের জন্য আমরা কাজ করছি। না ভাই, ওই সব পার্টিতেই তো দেখলাম, এই জন্যে আমি কলাম যে ভাই যদি আত্মীয় স্বজন ভাই ভাগার ঢোকে তা ভালো, এই জন্যই ভাই। না না, এগুলো চলবে না, এগুলো আমার সামনে আর কখনই বলবো না তোমরা। ভাই আপনার কথা শুনে ভাই খুবই ভালো লাগলো ভাই। অন্যান্য রাজনীতি দেখেছি ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো নিয়ে রাজনীতি করে থাকে, কিন্তু আপনার রাজনীতিটা একটু ভিন্ন। তা আমি আমার মনের অন্তরস্থল থেকে কামনা করি যে আপনার রাজনীতি টিকে থাক, সেইভাবে রাজনীতি চলুক। আর আমি ভাই আপনার পার্টির সদস্য না হতে পারলেও আমি আন্তরিকভাবে আপনার যতটুকু সহযোগিতা করার আমি করবো ইনশাল্লাহ। আমার পার্টির সদস্য তুমি না হলেও তুমি আমার পার্টির কর্মী, আর পার্টির সদস্য হলেও তুমি আমার পার্টির কর্মী। আমার তো পার্টির কাজ কারবার কোটি কোটি মানুষকে নিয়ে, তাই না? আমি তো সব আত্মীয়করণ দলীয়করণে বিশ্বাস করি না। তুমি তোমার কাজ করো, কোনো অসুবিধা নেই। ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই এই হলো যে আত্মীয় স্বজন ভাই ভাগার কারণ নিয়ে যাবে না না, ওই গ্রামের খাইতে খাওয়া মেহনতি মানুষের কাছেই ভাই যাচ্ছি। গ্রামের যা গরিব মানুষ আছে এদের এক জায়গায় করে ভাই আপনার কাছে নিয়ে আসছি স্যার। আচ্ছা ভাই তাহলে আসি ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু তো ভাই আলাইকুম। গেলাম ভাই। আচ্ছা আপনারা বলছি যশোরে ঘোরাঘুরি করবেন না, তারপরও আসছেন। আর আপনার চেহারা যদি একটু ভালো হতো তাও হতো। আপনার দেখতে কেমন লাগে জানেন? একেবারে গিরগিটির মতো। গিরগিটি? আর আমি তো একটা মানুষ, আর আমার চেহারা এত খারাপ না, আমার চেহারা অনেক ভালো। যাই হোক, আপনার এগুলো শোনার সময় আমার নাই। কি বলতে আসছেন এটা বলেন। আচ্ছা শোনেন, মেঘ ভাই তো রাজনীতি করে, সাম্যবাদী দল করে, তা আপনি জানেন। বাংলাদেশের আনাচে কানাচে নারী জাগরণ গণজাগরণের ডাক দিয়েছে, সব জায়গায় কাজ হচ্ছে। আপনি যশোরের নেতৃত্ব দেবেন, আমাদের সাথে পার্টি করবেন। এটা কি বাংলাদেশের বিশাল একটা বড় রাজনৈতিক দল নাকি যে যেখানে যে আমাকে নেতৃত্ব দিতে হবে? হ্যাঁ, বড় রাজনৈতিক দল তো বটেই, এতে লাভ আছে। আরে পার্টি করলে টাকা আসবে না, লাখ লাখ কোটি কোটি টাকা আসবে, তাতে আপনি মাসোয়ারা পাবেন। আমার তো একটা ব্যবস্থা হবে, অন্যান্য সবারও একটা ব্যবস্থা হবে। আচ্ছা যাই হোক, ওই মেজো ভাইরা কয় ভাই বোন? মেজো ভাইরা 5 ভাই 2 বোন। তো মেজো ভাই তো রাজনীতি করে, তার ভাই এরা কি করে? বড় ভাই বিরাট বড় ব্যাংকার, অনেক টাকায় করে। মেজো ভাই তো রাজনীতি করে। আর সেজো ভাই অদ্ভুত ধরনের কি চাকরি না ব্যবসা করে, টাকায় করে। আর নোয়া ভাই অনেক বড় কন্ট্রাক্টর, বাজারে গিয়ে একদম সব জিনিস কিনে ফেলে দেয়, আর বাকি টাকা সব আমার দিয়ে দেয়। আর ছোট ভাই তো মহারাজ, তার পিছনে হাজার হাজার লোক। কেন, উনি কি করেন? আর ওই যে গ্রামে একটা বাড়ি আছে না, গ্রামের গাছপালা ফলমূল বিক্রি করে একাই বাঘ বসায়। আমি আর মেজো ভাই অনেক চেষ্টা করছি বাঘ বসানোর জন্য, কিন্তু পারিনি। আচ্ছা, ওই যাওয়ার সময় আমাকে একটু ভাইদের নাম্বারগুলো দিন। ভাইদের নাম্বার? বোনদের নাম্বার দিতে হবে? না, বন্ধুর লাগবে। আচ্ছা ঠিক আছে, ভাইদের নাম্বার দিই। আরে তুই শোনো না আমার কথা, কি হয়েছে, কি এরকম করতেছো না? কি শুনবো আমি তোমার কথা? তোমার কথা শুনতে শুনতে তো আমার কান ব্যথা হয়ে গেছে, কোনো লাভ হয় নাই আমার। তোমার কথা নতুন করে কি শুনবো? হ্যাঁ, কোথায় তোমার সম্মানী মামা? আমার বাপ মা যে গতকাল বসেছিল সারাদিন তোমার মামার জন্য, তোমার মামা গেছে সম্মানের ঝুড়ি নিয়ে তো বসেছিল আমার বাপ মা। মামা যায় নাই? ও তুমি জানো না তোমার মামা গেছে কিনা? তুমি তো সেটাও জানো না? আরে মামা আমার সামনেই তো গেল, আমি তো পাঠালাম তারে। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি, ফাইজলামি করতেছি তোমার সাথে? তাহলে মনে কোনো ঝামেলা হয়েছে, তুমি জিনিসটা কি এমন ঝামেলা? এতদিন ধরে যেটা প্ল্যান প্রোগ্রাম চলছে, 19 তারিখে কনফার্ম করলাম, 22 তারিখে তোমার মামা যাবে, তোমার মামা যায় না, কি ঝামেলা হয়েছে? আর আমি দেখতেছি, আমি খোঁজ নিই, আমি তো জানি না। তুমি যাও, তুমি খোঁজ নাও। আরে মানুষের কত সমস্যা থাকতে পারে না, তুমি সমস্যা যাও, খোঁজ নাও, সমস্যা মিটাও, আমাকে আল্লাহর রাস্তায় তুমি মাফ করো। হ্যাঁ, আমার সহ্যের মানে সীমা ছাড়াই গেছে, আমি মাফ চাই তোমার কাছে।
স্যার লাদি বাড়ি ভেলা দি এই না থাক এ তোর মা তো ডাকছে হ্যাঁ এ টিপু এ তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস খুদার কসম তোর মা তো ডাকছে বাড়িতে আমার সাথে দেখা হয়েছে সব ঠিক হচ্ছে রে আরে এই ওটা তুই ফেলা এ গায়ে হাত দিবি না এ টিপু এ দেখেছেন ও বল দেখেছেন সালবাল কি করতেছে দেখেছেন সালবাল কি করতেছে এ শিউলি এই হাসান কি হয়েছে রে কই কিছু হয়নি তো ভাই আপনার মুখে থুতু মার দিল ভাই আচ্ছা তোমার লাগা আমি কি করব আমি মারি দিছি আর আমার কথা কিছু আছে যাই কইছ তাই করব তো কামটা করতে ঠিক করিনি এ শোধ নিতেই হইব শোধ নিতেই হবে খাওয়া দাওয়া করে তো বাড়ি যাবো হ্যাঁ যাবো দেখে নিয়েছে দুটো মসজিদের পাশে এই তুই রং কিনবি বুঝলি ব্যবস্থা একটা করতেই হবে ব্যবস্থা একটা করতেই হবে আর ভুড়ি না বিদায় কই শালা কত খাইছে
শুনেন শুনেন, পৃথিবীতে সবচেয়ে বড় সংকট কি জানেন? নরমের উপরে সবলের অত্যাচার। খামাকে কেন বেহুদা এরকম অত্যাচার করছেন আমাদের উপরে? হ্যাঁ, আমাদের পার্টি কোনো অত্যাচারিত কাজ করেছে? আপনি দেখাতে পারবেন নজির আছে? আমরা তো নিপীড়িত মানুষের জন্য পার্টি করি, তাই না? তাহলে আমাদের পার্টির বিরুদ্ধে আপনারা লিখেছেন কেন? হ্যাঁ, শুধু শুধু কেন আমাদের বিরুদ্ধে এরকম আপনি ষড়যন্ত্র পাকাচ্ছেন? একটি নজির দেখাতে পারবেন আমাদের পার্টিতে যে আমাদের পার্টিতে কোনো অমানবিক কাজ আমরা করেছি বা একটা ত্রুটি দেখান আমাকে, তারপর দিন থেকে আমি পার্টি ছেড়ে চলে যাব। আর ওইসব ষড়যন্ত্র পাকাবেন না, বুঝতে পেরেছেন? ওইসব ষড়যন্ত্র পাকালে পাল্টা ষড়যন্ত্র কিন্তু আমরা জবাব দিয়ে দেবো, ওই জন্য কিন্তু প্রস্তুত হয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মনে রাখলাম, শেষ কথা মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটা যেন মনে থাকে আপনার কথা। ভাইজান খুব মনোক্ষুণ্ণ মনে হচ্ছে। হ্যাঁ, মনোক্ষুণ্ণ তো হবে, মনোক্ষুণ্ণ হবো না? মনোক্ষুণ্ণের ঘটনা তো ঘটে যাচ্ছে। এখন বলেন কি বলতে চান? আমি তো যশোর গেলাম, হ্যাঁ, যশোরের নাম শুনলেই তো আপনি রেগে যান। কিন্তু যে কি হয়েছে জানেন, বড় ধরনের একটা লাভ হয়েছে। কুসুম বাবা শুধু আমাদের দলে কাজ করবে না, রীতিমতোভাবে যশোর জেলার দায়িত্ব নিয়ে কাজ করবে। আচ্ছা, এত দূরে গিয়ে গেছেন আপনি? হ্যাঁ, যশোর জেলার একেবারে দায়িত্ব পুরোটাই নিয়ে নেবে সে। ভালো, খুব ভালো। তারপর আরও কি বলে জানেন, জব্বার ভাই যখন যেখানে যে অবস্থায় থেকে আমাকে ডাক দিবে, আমি সেখানে সে অবস্থায় গিয়ে সাড়া দেবো। আমি তার পাশে ছিলাম, আছি এবং থাকবো। ওরে বাবা, কুসুম এত রাতারাতি পাল্টে গেল, এত ভোজবাজির মতো পাল্টে গেল সব কিছু। আরে শুধু তাই না, আপনাদের পরিবারের সবার কথা জিজ্ঞাসা করতে 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 এক পর্যায়ে সে হু করে কেঁদে ফেললো, আর সেই কান্না আমি একেবারে থামাতে পারিনি। খোঁজ খবর নিতে নিতে একেবারে কেঁদেই ফেললো, এবং সে কান্না আপনি তাকে থামাতে পারছেন না। এই কান্নার নদী আমি কোথায় রাখি? এত বড় নদী আছে বাংলাদেশে? আমি তো তাহলে কান্না নামে একটা নদী বানিয়ে ওখানে সাঁতার কাটবো ভাবছি। এই যে শুরু হয়ে গেছে, একটা বাস্তবমুখী কথা বলছি আর আপনি স্বাভাবিক নিতে পারছেন না। আগে মনটা ঠিক করেন। মন ঠিক, আপনি ঠিক। মন ঠিক, আমি ঠিক। মন ঠিক, কুসুম ঠিক। মন ঠিক, জগৎ ঠিক। মন ঠিক, সব ঠিক। ওরে বাবা, আপনি দেখে একেবারে রীতিমতো মনোবিজ্ঞানী হয়ে গেলেন। না রাতারাতি একেবারে পাল্টে গেলেন সব কিছু। না, মনোবিজ্ঞানী হওয়ার কি আছে? সাম্যবাদী দলকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার তো এভাবে অগ্রসর হতে হবে। আর তাছাড়া কুসুম বাবা যখন সাড়া দিচ্ছে আমাদের। আর এখানে যে পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা কি মাথায় আছে আপনার? হ্যাঁ, পার্টির বিরুদ্ধে রীতিমতো যে প্রতিদিন ষড়যন্ত্র চলছে, এটা কে রোধ করবে? এর কাজে তো ঝাঁপিয়ে পড়তে হবে, তাই না?
এখন আসেন আমরা যাই, এখন এসব ষড়যন্ত্র কী করে আপনি মেটাবেন, ওইটা কী করে সমাধান করবেন, কী করে প্রতিরোধ করবেন, ওগুলো নিয়ে আসেন, এখন গিয়ে কাজ করি। ষড়যন্ত্র? হ্যাঁ জি, ষড়যন্ত্র, পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র। ধরছেন হুজুরকে, এই শীতকাল আসলেই তো আমাদের দেশে পাড়ায় পাড়ায় একেবারে গান বাজনা আরম্ভ হয়ে যায়। কি যে গান গায় আর ছেলে পেলে কি যে শোনে, গাওয়ালারা যেরকম শোনাওয়ালারাও সেরকম, সব একেবারে গান নিয়ে মাতাল হয়ে ওঠে একেবারে। ওই শোনেন, আপনি কি চাপাবাজি করতেছেন? আপনি চেহারা সুন্দর হলি, চেহারা সুন্দর হলি কেউ ভদ্রলোক হয় না। আপনি একটা টাউট, আপনি আমার ক্ষতি করলেন কেন? আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? আমি আপনার কি করেছি? আমি আপনার কি করেছি? আপনি কখন যাচ্ছেন? আপনি কখন আছেন? আপনারা 3 দিন ধরে খুঁজতেছি। আপনি 3 দিন ধরে এলাকার মধ্যে নাই। আপনি কখন ছিলেন? আমার এই ক্ষতি কেন আপনি করলেন? আপনি শোনেন, আপনি মুরব্বী মানুষ, নালে আপনারা চড়া আপনার দাঁতগুলো খুলে ফেলা দিতাম। আপনি যদি শোন, আপনি কখনোই কার সাথে টাউটারি করবেন না। ভালো আছেন? ভালো আছেন ভাই? ভালো তোমরা না? জি, আল্লাহ রাখছে, ভালো রাখছে। তো ভাই আমরা আপনার পার্টির সদস্য হতে চাই ভাই। আমার পার্টির সদস্য? জি ভাই। ভাই আমরা তো না জানি শুনে একটা বড় ভুল করে বলছি ভাই। ভাই যে আপনার পার্টির এক সদস্যের উপরে আমরা চড়া হয়েছিলাম ভাই, আসলে এটার বয়সের দোষ ভাই। আমরা যাই করছি ভাই, ভুল করছি ভাই, এই জিনিসটা আপনি মাফ করে দিন ভাই। না না, এটা আর কি আছে, এটা তো কোনো বিষয়ই না। আমি তো সেদিনই এটা ভুলে গেছি। এটা তো আমার তো 2 মিনিটের বেশি কিছু মনে হয়ে থাকে না, সব কিছু ভুলে গেছি। না ভাই, মনে রাখতে পারে না বলে চলবে না ভাই। আপনার এই পার্টিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের প্রবলেম হোক ভাই, আপনি আমাদের বলবেন, আমরা সবাই মিলে ভাই আপনার সব প্রবলেম ভাই সলভ করবো ভাই। কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনাদেরকে বলবেন ভাই। না না, ঠিক আছে, সহযোগিতা তো অবশ্যই কাম্য, কারণ সহযোগিতা তো অবশ্যই চাই, কিন্তু সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না কোনো। আর আমার সমস্যা কী হবে? আমাকে কে ডিস্টার্ব করবে? আমি তো এই পাড়ারই ছেলে, তাই না? আর আমি তো তোমাদেরকে মানে ছেলেবেলা থেকে বড় হতে দেখলাম, আমি তো কুচুরি পাড়ার মতো ভেসে আসিনি, তাই না? আর পার্টির সদস্য যেটা বললা তোমরা, সেটা সদস্য তো মানে চাইলে আর হওয়া যায় না। কারণ আমাদের সাম্যবাদী দলের যে পার্টির যে নীতিমালা, যে ম্যানিফেস্টো আছে, এটা অনেকগুলো কঠিন দিক আছে। এটা চাইলেই যে তুমি হুট করে এসে ঢুকে বললো তা কিন্তু না। কারণ এখানে তোমাকে অনেস্ট থাকতে হবে, তোমাকে ডিজনেস্ট হলে চলবে না, কোনো রকম অনৈতিক কাজ করা যাবে না। সাম্যবাদীর যে পার্টিগুলোর যে দিকগুলো আছে, যে আদর্শগুলো আছে, ওই আদর্শগুলো যদি তোমরা পালন করতে পারো, আমি 6 মাস দেখি তোমাদের অবজারভেশনে রাখি, 6 মাস যদি এই কাজগুলো দেখি যে না আমাদের পার্টির জন্য কল্যাণকর, তাহলে অবশ্যই তোমরা আমাদের পার্টি আসতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের তো এই 4-5 জন নিয়ে আমাদের এই পার্টি না, তাই না? আমাদের পার্টিটা হলো পুরো মানে বাংলাদেশ জুড়ে, মানে কোটি কোটি মানুষ নিয়ে আমাদের এই পার্টি, তাই না? এর ভিতরে আমরা যদি একটা মানে সংখ্যালঘু কিছু দল নিয়ে করছি বা একটা সমষ্টিগত একটা ছোটো কয়েকটা পার্টি করছি, তা না, মানে একটা বৃহত্তর পুরো বাংলাদেশের সব মানুষ এটাতে থাকছে। এগুলো যদি তোমাদের ভিতরে এই কার্যকলাপগুলো যদি আমি দেখি, 6 মাস তোমাদের আমি অবজারভেশনে রাখলাম, যদি আমাদের বিবেচনা হয় যে পার্টির তোমাদের কাজকর্ম আমাদের পছন্দনীয় হয়েছে, তাহলে তোমরা আমার পার্টিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ নিয়ে কোনো রকম মানে দ্বিধা নেই, অবশ্যই অন্তর্ভুক্ত হতে পারবে, এটা আমি মানে জোর দিয়ে বলতে পারি। ঠিক আছে, মনে কোনো কষ্ট নেবেন না ভাই। না কে বলছেন?
ডালিম ভাই, আমাকে আপনি চিনবেন কি না? কে বলেন তো? আপনার কি মনে আছে আনারা ফুপুর কথা? আনোয়ার ফুপু, হ্যাঁ মনে আছে, উনি তো আমাকে বাড়ি ভাড়া থাকতেন। আর তার 2 মেয়ের কথা? আনোয়ার ফুপুর মেয়ে কলির কথা মনে আছে। কেন, ছোট বোন কুসুমের কথা মনে নেই? কুসুম? ও তাহলে তুমি কুসুম। হ্যাঁ। তারপরে এতদিন পরে কি মনে করে বলো তো? এমনি, আমি কি আপনাদের খোঁজ খবর নিতে পারি না? আমি আপনাদের ছোট বোন না? হ্যাঁ তা পারো, তাহলে বলো তো কি খোঁজ খবর চাও বলো তো? এই বড় ভাই কেমন আছে, সবাই বাসার সবাই এখন কি অবস্থা, আপনার কি অবস্থা, এগুলো জানার জন্য। ও তার আগে কতদিন তুমি আমার ফোন নাম্বার কনে পাইলে? ইচ্ছা থাকলে নাম্বার না আর অনেক কিছুই পাওয়া যায়, বুঝছেন? তাই নাকি? কি কি পাওয়া যায় বলো, একটা তালিকা দাও। এই ধরুন, আপনি কোথায় যান, কি করেন, সব কিছু জানা যায়। কি আরে পাওয়া যায় কলদি? ওটা তো পাওয়া যায় না, ওটা তো নিতে হয়। হ্যাঁ, তো আমি যা বলতে চাইছিলাম ভাই, সেটা হলো যে আমাদের এই সমাজ যদি আমরা পাল্টাতে চাই, তাহলে সবচেয়ে প্রধান যে বিষয়টি নিয়ে আগে কাজ করতে হবে সেটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিতে হবে। আমাদের এই বাংলাদেশে 3টি শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি শিক্ষা ব্যবস্থা হলো শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো অশিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো কুশিক্ষা ব্যবস্থা। আমরা চাই শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কিভাবে সম্ভব? একমাত্র তখনই সম্ভব যখন আমরা দেখতে পাবো যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা যে টাকা পান, সে টাকা যাতে ইউনিভার্সিটি লেভেলের যে শিক্ষকরা যে টাকা পায় সে টাকা পাবে, আর মাধ্যমিক লেভেলের শিক্ষকরা যে বেতন পান সে বেতন পাবে কলেজ লেভেলের শিক্ষকরা। বুঝতে পেরেছেন? এখন আমাদের আরেকটা কথা আছে জরুরি, সেটা হলো আমাদের পার্টির সংবিধান। আমাদের যে সংবিধান, সেই সংবিধানটা হবে মাত্র 1 পাতার। 1 পাতার এই সংবিধান আমরা 14 কোটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। এখন আমরা চিন্তা করেছি যে আমরা একটা 50 বিঘা জমির উপর আমাদের একটা কেন্দ্রীয় পার্টি করব। 50 বিঘা জমির উপরে একটা সেমিনার কক্ষ হবে, সমস্ত যা যা আলাদা যাদের যাদের রুম দরকার পড়ে তাদের রুম হবে। আর আমাদের যে লাইব্রেরিটা আমরা করব, সেই লাইব্রেরিতে পৃথিবীর শ্রেষ্ঠ যে বইগুলো আছে সেই বইগুলো এখানে এসে জমা করে রাখবো। সেখানে আইনস্টাইন থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পর্যন্ত মনে থাকবে আপনাদের সবার। তাহলে আমাদের প্রাথমিক যে কাজটা করতে হচ্ছে সেটা হলো শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাংলাদেশের মুক্তি নেই। ভাই একটা কথা কই, হ্যাঁ 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 বলো। সত্যি সত্যি যদি আপনি এরকম একটা পার্টি করেন, তা আমি ভাই 100 ভাগ শিওর এই বাংলাদেশের সবাই ভাই সবাই এই পার্টিতে ভাই সাপোর্ট দেবে। না, সেটা তো করতে যাচ্ছি, সেটা নিয়েই তো আমরা যাচ্ছি। বাংলাদেশের সব মানুষ যাতে আমাদের এই পার্টি করে, সেজন্যই তো আমাদের এই আন্দোলন, তাই না? আরেকটা জিনিস আমি আপনাদের মনে রাখতে চাই, মনে রাখার জন্য বলছি, সেটা আমাদের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আমাদের যে সংবিধান, আমাদের যে সংবিধানের যে নীতিমালা, সেটা হবে মাত্র 1 পাতা। আবু গেল তো না। আবু কি রে, তুই আইছিস? হ্যাঁ, ডাকিস কেন? না ডাক কিন্তু পাওয়া যায় না। চল ঘরে চল। হ্যাঁ চলো। বলো কি জন্য ডাকিছো? বলতেছি যে তোর ভাগ্নেরে বিয়ে দিতে হবে। ছেলে আমার বিয়ে পাগলা হয়ে গেছে। তা তো ঠিক আছে, কিন্তু তোমার ছেলে মেয়ে দিবি কিটা? কি বলিস কি, মেয়ের কি অভাব নাকি? না তাও অভাব না, কিন্তু কিন্তু জানি না, তুই দায়িত্ব নিলেই বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিতেছি, বুঝছো? তাহলে এখন যাই, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা দায়িত্ব নিলি কিন্তু। এত করে করছো কে? আমাকে এত করে করতে হবে? আমি যাই, বুঝছো? মনে থাকে জানো? আচ্ছা তাহলে আমি এখন যাচ্ছি, বুঝছো? হ্যাঁ মনে রাখিস। হ্যাঁ দেখবো।
হ্যালো। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? আচ্ছা ডালিম ভাই, আপনি কখনো যশোরে আসছেন? না, ঠিক ওইভাবে যাইনি কখন। আমাদের যশোর শহরটা কিন্তু অনেক সুন্দর। তাই না? তাহলে আমি কি করবো কও? না, যেহেতু আপনি কখনো যশোরে আসেননি, যদি আসতেন ঘুরে ঘুরে দেখাতাম। জেস গার্ডেন, ক্যান্টনমেন্ট, ঝুমঝুমপুর। আর কি কি ভালো লাগতো? সেটা না আসলে বুঝবেন কিভাবে? তাই না? হ্যাঁ। তাহলে কবে আসবো কও? আপনি বলেন কবে আসবেন। এই অবস্থা আসতেই হবে। হ্যাঁ। মালিক ভাই, সেই যে ফর্ম ফিল আপ করে আসলেন, তারপর থেকে এ পর্যন্ত কিন্তু আপনি পার্টি অফিসে যাননি। ইতিমধ্যে একটা মিটিং ডাকা হয়েছে, সে ব্যাপারে কোনো খোঁজ খবর জানেন না। আপনি একজন প্রচার সম্পাদক। প্রচার সম্পাদকের কাজ কি জানেন? প্রচার কাজ চালানো, মিটিং সফল করা। তা তো করেনই নি, পার্টি অফিসেও যাননি। আরে আমার কি এই সময় পার্টিতে যাওয়ার সময়? এখন আমার বেচা কেনার সময়। এখন বেচা কিনা করবো, আমি 2টা পয়সা পাবো। পার্টি কি আমার টাকা দিবে? তুমি টাকা দিবা? মালিক ভাই, এই লাভ লস ইত্যাদি নিয়ে শুধু ভাবলে হবে না, একটু জীবন নিয়ে ভাবেন। জীবনে জাতির জন্য কিছু কাজ করেন। আমরা প্রত্যেকে যদি আমাদের জীবনের 2টি ঘন্টা জাতির জন্য ব্যয় করি, দেশের জন্য ব্যয় করি, তাহলে নির্ঘাত জাতি পাল্টে যাবে। আপনি দেখেন। আরে পাল্টে তো যাবে, আমি সহ পাল্টে যাব। আমি পার্টিতে যোগ দিছি শুধু একটি মাত্র কারণ, কাদের ভাইয়ের জন্য। কাদের ভাই যতক্ষণ বিয়ে না করবে ততক্ষণ আমি পার্টিতে থাকবো। এই আপনি সিরিয়াস মুহূর্তে আগের মতো পেঁচাল শুরু করলেন। আরে মিয়া, হাসান মিয়া আসছিল, বলেছে এই এলাকার সব বাড়ির বিয়ে খেয়েছে, কিন্তু শুধু এই বাড়ির বিয়ে খায় নাই, কাদের ভাইয়ের বিয়ে খায় নাই। বলেছে যদি কাদের মিয়া বিয়ে না করে, হাসান পাগলা যদি বিয়ে না খাইতে পারে, তাহলে বাড়ির সামনে অনুসরণ করবে। কি বলেন? এই সমস্ত মারাত্মক কথাবার্তা যদি কাদের ভাই শোনে, তাহলে আপনাকে একেবারে তছনছ করে ফেলবে। ব্যবসা বাণিজ্য কিন্তু সব শেষ। একটু চিন্তা ভাবনা করে আগান, এই সমস্ত মারাত্মক কথাবার্তা বললেন না। ওই আনন্দ, এই ওই শালা আনন্দ হেনি কি হচ্ছে? এই শালা কেন যাক? এই পার্টি করো অসভ্য লোকদের সাথে। হ্যাঁ, এই তোদের মতো লোক পার্টিতে ঢুকছে বলে, রাজনীতি করে বলে রাজনীতির অবস্থা। অসভ্য, এই অসভ্য লোকদের নিয়ে তুমি রাজনীতি করো। ফাজিল, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, রাজনীতি। হ্যাঁ, এই বেটা রাজনীতি বুঝিস? তুই বুঝিস? ঘরের জিনিস তুই রাস্তায় নিয়ে আসছিস। তোর আমি আবার সাবধান করে দিতেছি, এইসব অসভ্য জঙ্গি লোকদের সাথে যদি কখনো রাজনীতি করিস, তোর আমি চড়ায় দাঁত ফেলে দেবো। ফাজিল কোথাকার, ইয়ার কি মারো না? বাইরে এসে আড্ডা মারো, এই অসভ্য জঙ্গিদের সাথে আড্ডা মারো না? যশোর তো অসাধারণ, অদ্ভুত, এত সুন্দর। যেখানে মানুষগুলো যেমন সুন্দর, তাকে ব্যবহার সুন্দর, তারপর দেখতে শুনতে ভালো, খাবার দাবার অনেক ভালো। এ তোমার ওই যে পালবাড়ির যে মিষ্টিটা খেলাম, যদিও সাইজে একটু ছোট, কিন্তু অদ্ভুত মিষ্টি। আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো এটা। আচ্ছা, আপনি তো যশোরে আসতেই যাচ্ছিলেন না। আমি জানতাম আপনার যশোরে আসলে অনেক ভালো লাগবে, কারণ যশোরে যে একবার আসে সে যশোরে প্রেমে পড়ে। আরে কি ডাক হয়েছে, আসতে চাইনি। আমি তো আসার জন্যই তৈরি ছিলাম, এখন আসতে পারিনি, একটু ব্যস্ততা ছিল। প্রেমের টানেই তো আসিছি, প্রেম ছাড়া কি আসা যায়? এত তাড়াতাড়ি আসতে পারতাম, কিন্তু এবার ব্যস্ততা অনেক জায়গায় যেতে পারিনি। কিন্তু এরপরে আসলে যেসব জায়গায় যেতে পারিনি, বিশেষ করে আমার সাগরদাড়ি মাইকেল মধুসূদন আমার খুব প্রিয়। কেন প্রিয়? কারণ সে ভিলেন রে নায়ক বানায় দিচ্ছে, মানে রাবণ রে। এই জন্য আমার সে খুব প্রিয়। ওই জায়গায় যাবো দেখতে। আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি রাবণের বংশধর। তাই নাকি? আর আমারও ভিলেনকে কিন্তু অনেক পছন্দ, আমিও ভিলেনকে নায়ক বানাতে চাই। বাহ, আমি আমার লাইফেই প্রথম শুনলাম যে কোনো নায়িকা ভিলেনকে পছন্দ করে আর তারে নায়ক বানাতে চায়। বুঝতে পারিস তুমি?
এই তো তাহলে সাগরদাড়ি তো যাবোই, আর যাবো তোমার এই নড়াইল, এস এম সুলতানের ওই জায়গায়, কারণ এস এম সুলতানরা আমার খুব মানে এই দুই মনীষী আর কি, মাইকেল মধুসূদন আর এস এম সুলতান। যদিও এস এম সুলতান আমার মানে ধরো মানে চিরকুমার, আমিও তো এখন চিরকুমার। হ্যাঁ, এস এম সুলতানের ওই জায়গায় যাবো। এই দুই জায়গায় কিন্তু আমি আপনার সঙ্গী হব, নেবেন তো? অবশ্যই। কি করছো তুমি? নেবো মানে? তুমি এখনই চলো, এখনই সঙ্গেও আমার বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে এসো। তোর আক্কেলটা আমি বুঝি না। তোর আমি বারবার বলি যে আমার দেখতে শুনতে ভালো দরকার নাই, আমার একটা রুচিশীল মেয়ে দরকার, একটা সংস্কৃতি মনস্ক মেয়ে দরকার। তুই একটা মেয়ের সাথে আমার টেলিফোন কথা বলে দিবি, সেই মেয়ে তো আমার স্ট্যাটাসই বোঝে না, সে কি কথাবার্তা বলে, এমন সব আঞ্চলিক শব্দ ব্যবহার করলো যা আমার পক্ষে মুখে আনা লজ্জা। সে অর্থ টর্থই বুঝি। তারা একবার জিজ্ঞাসা করলাম, তুমি কি গান বাজনা পছন্দ করো? বললে আমি তো সারাক্ষণ গান বাজনা নিয়ে থাকি। তখন আমি বললাম যে আমার 2 লাইন গান শুকিয়ে শোনাতে পারবেন? সে কি গান করলো জানিস? কি? সে শোনালো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এইটা রবীন্দ্রসঙ্গীত হলো। যার এই জ্ঞানটুকু নাই যে এইটা রবীন্দ্রসঙ্গীত না, সেই মেয়ের সাথে তুই আমাকে কথা বলে দিলি। তোর আক্কেলটা তো আমি বুঝি না, তোর মানে স্ট্যাটাসই বোঝে না। দোস্ত, তুই তুই আমার আর লজ্জা দিস নি। আমি অস্বস্তি বোধ করছি। এবার যে মেয়েটা দেখছিস না, একেবারে 100% তোর পছন্দ হবে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করেছে, একেবারে পুরো সংস্কৃতিবান। শুধু ও না, ওর টোটাল ফ্যামিলি একেবারে সাংস্কৃতিক মনা। তুই রবীন্দ্রসঙ্গীতের কথা বলতেছিস? শুধু রবীন্দ্রসঙ্গীত কেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভাটিয়ালি, বাওয়াইয়া, বল্লিগীতি, তুই একেবারে যা চাবি একেবারে সব পরপত্র দিয়ে দেবে। 100% তো পছন্দ হবে। আর দোষ, ওই যে টাকার কথা বলছিলাম, কি মানে টাকা তো তুই দিয়েই যাচ্ছিস, আমি নিচ্ছি, কিন্তু ঘটনা থেকে যাতে গেলে যে মিষ্টি টিষ্টি নিতে হয়, রাস্তায় খরচ, যাতায়াত, মানে টাকা যা ছিল আমার কাছে না, প্রায় খরচ হয়ে যাচ্ছে, পকেট শেষ প্রায়, মানে টাকা। শোন, টাকা পয়সা কোনো সমস্যা না, যখন যেভাবে চাচ্ছিস দিচ্ছি, এটা রাখ। মানে এইবার দোস্ত তুই 100% শিওর রাখ, এইবার কাজ হয়েই যাবে। ঠিক আছে দোস্ত, আমি তাহলে আসি। গেলেন কত সময় হলো? 20 মিনিট। সিগারেট আনতে কত সময় লাগে? 5 মিনিট। কারণটা কি? না মানে আমাদের এই দোকানটাও তো বন্ধ, এর পাশের দোকানটাও বন্ধ, আমি সেই ওই মোড়ের দোকান থেকে সিগারেটটা নিয়ে আসলাম। কিন্তু আপনি তো ভুলে গেছেন, আমি আপনাকে বলেছি প্রথম দোকানে যদি আপনি সিগারেট না পান তাহলে আপনি ফিরে আসবেন। এই যে সময়ের অপচয় করলেন, এটা তো ঠিক না। না কিন্তু আমি দেখলাম যে আপনার সিগারেটের নেশাটা খুব চাপছে, তো যার ফলে ওই মোড়ের দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। যা করেছেন, এরপরে আর এই সময়ের অপচয় করেন না। জি, আপনার এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন আপনার কাজ কি? এখন তো আপনি মানে কি বলতে চাচ্ছিলেন পরে আর বললেন না। আপনি সুজা মোতালেবের বাড়ি যাবেন। জি। আমার সম্পর্কে কিছুই বলবেন না, শুধু বলবেন হান্নান দেখা করতে বলছে। জি। তো বলেন তো কি করবেন? আমি সোজা এখান থেকে মোতালেব ভাইয়ের বাসায় চলে যাব, গিয়ে মোতালেব ভাইকে গিয়ে বলবো যে মোতালেব ভাই আপনাকে হান্নান ভাই জরুরি কাজে দেখা করতে বলেছে। গুড। এর বাইরে একটাও বাড়তি কথা বলবো না। এরপর আমাদের কাজ কি? আগামী রোববার তো আমাদের সাধারণ সভা আছে, সেই সভায় তো আপনি সভাপতিত্ব করবেন, এর যা কাজকর্ম করতে হয় সেটা আমরা করব। এই সাধারণ সভায় মেম্বারের সংখ্যা কত? এর সদস্য সংখ্যা তো 101। এই 101 জনকে অবগত করানো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ। জি। এটা আপনি নিশ্চয়ই করবেন। করবো, এটা করবো। এরপর আমাদের কাজ কি? এরপর তো আপনি আপনি যা বলবেন তাই করব। এরপরে আসলে এখন আমার মাথায় কোনো কাজের কথা ঢুকছে না। যদি মাথায় এরপরে কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা করি তাহলে আমি আপনাকে পরে জানাচ্ছি। জি। এখনকার মতো চলেন যাই। আচ্ছা জি, চলেন যাই। আপনি যা বলবেন আমি। হ্যাঁ দোস্ত, তোর যে মেয়ের কথা কইলাম না, আইবি রাজশাহী ইউনিভার্সিটি থেকে MA পাস করেছে। হ্যাঁ, আরে এখন আমি তার বাড়িতেই, তুই কথা কবি? আচ্ছা, হ্যাঁ কথা বলা দিচ্ছে, এই তো আইবি, এই কথা বলেন।
হ্যালো, ইয়ে আপনার আপনার নামটা কি? আমি আইভি। আপনি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, ওই কাদের বললেই সবাই চেনে। আচ্ছা ইয়ে আপনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, গাইতে পারেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আজকে এই পর্যন্ত রাখি, আরেকদিন গান শোনাবো আপনাকে, ঠিক আছে? থ্যাংক ইউ, আর লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো আপনার বন্ধুকে ফোনটা দিলাম, নেন। ঠিক আছে, ভালো লাগছে না? আচ্ছা এখন রাখি তাহলে, পরে কথা কবেন। হ্যাঁ আচ্ছা। আপনি এখানে বসেন। বলবো? হ্যাঁ, এখানে বসেন। আপনি কি খাবেন আগে? আপনি কি কলা খাবেন আগে না চা খাবেন আগে? আমি আগে পানি খাবো, তারপর চা খাবো। ও আচ্ছা, আমি পানি খাবো। আচ্ছা তাহলে আমি আপনাকে আগে পানি দিই। এই নেন পানি। ধন্যবাদ। এখন কি কলা খাবেন না চায়ের কথা বলুন? না, চায়ের কথা বলো। আচ্ছা খালা, এক কাপ চা দেন তো। চিনি কি বেশি কম, দুধ বেশি? আশ্চর্য জব্বার ভাই, আপনি আমার কত বছর ধরে ছিলেন? এই 15 বছর। তা আমি কি দিয়ে চা খাইতে আপনি জানেন? হ্যাঁ জি জি। এই খালা, বেশি করে চিনি, বেশি করে দুধ দিয়ে দেবেন, আর কাঁচা পাতি উপরে দিয়ে দেবেন। আবারও ধন্যবাদ। আপনিও তো এক কাপ চা খাবেন? জি, আপনি যদি মানে বলেন, মানে আসলে তো মানে সাম্যবাদ, বুঝিনি তো, খাওয়া উচিত। জি। খালা, আর এক কাপ চা দেন। আমি কি বসতে পারি? হ্যাঁ অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার বাসায়? স্যার আমি তো কল্পনা করতে পারতেছি না স্যার, এত অন্যায় আমি করলাম আপনার সাথে, তারপরে আপনি আরে না 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 না, অন্যায় আপনি কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু করেননি। অন্যায় মনে হচ্ছিল আমি করেছি, আপনি কোনো অন্যায় করেননি। বসেন, আপনার সাথে কথা আছে। বসুন স্যার, ঘরে চলে। না না না, এখানে বসি। বসুন। হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন। শোনেন, বলেন স্যার। আপনার সাথে কোনো কথা আছে, কথাগুলো যদি আপনি ওরে না বলেন আমি আপনার ক্ষতি পারি। না স্যার, কি বলেন? বলবো না এইসব কিছু, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি ওই রকম চরিত্রের লোকই না, আমি কোনোদিন কাউকে বলবো না। আপনি আমাকে একটা কথা বললেন গোপন রাখতে, ওটা যদি গোপন না করি তাহলে লাভটা হলো কি? বলবো না স্যার, আপনি নিশ্চিন্তে আমাকে বলেন। কাদের একটা কুলাঙ্গার, ওর ফুল ফ্যামিলি ধরে কুলাঙ্গার। ওই 5 ভাই 2 বোন ধরে কুলাঙ্গার। এলাকায় তো ওদের কেউ দেখতে পারে না, আপনি জানেন না? এলাকায় ওদের নামে যা তা বলে, আর আপনি ওদের বিয়ের ব্যাপারে নাক গলাচ্ছেন। হ্যাঁ, কোনো লাভ হবে না। শোনেন, আপনি ওরা কয়দিন চেনেন? আপনি তো চেনেন এই 6-7 মাস। আমি ওরে ছোটোকালেতে চিনি। বরাবরই লেখাপড়া একটু ভালো ছিল, আমরা একটু লেখাপড়ায় কম ছিলাম। ওরে দিমাগে চোটে ওর কাছে ভিড়াই যেত না। আর আপনি ওর বিয়ের ব্যাপারে নাক গলাচ্ছেন, কিচ্ছু হবে না। আপনি জানেন না, ডাক্তার ওরে বিয়ের ব্যাপারে একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওর আর বিয়ে হবে না। বিয়ে করে লাভ কি? ও তো বউ রাখতে পারবে না। আপনি একটা কথা বলি, ওর বিয়ের ব্যাপারে আপনি নাক গলাবেন না। নাক গলালি আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, কয়ে দিলাম। না স্যার, আপনি নিশ্চিন্ত থাকেন, এই কাজে আমি যাব না। ওরে বাবা, না স্যার, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি এই কাজে কখনো আর যাব না। এই কথাগুলো আপনি কাদের বলতে দেন না। না না, আর বলেন, যদি বলেই ফেলান তাহলে আর কিচ্ছু হবে না। আপনি তো জানেন
ওই তের আগেও তো 2-3 বার করেছেন, কোনোদিন আমার ব্যাপারে কিন্তু বিশ্বাস করবেন না, বুঝছেন? হ্যাঁ, তাহলে আমি আসি। স্যার স্যার প্রথম আসলেন না আমার বাসায়, না না, একটু চাটা ওরে বাবা, আরেকদিন খাওয়া যাবে। মেজে ভাই কিন্তু দলটা খুব ভালো ইয়ে করে ফেলেছে, নাম করে ফেলেছে। হ্যাঁ, ছেলে পেলে আমি চার দোকানে যাই, যেখানে বসি সবাই ওই দলের কথা বলছে, কিন্তু দলের নামটা তো জানলাম না। সমস্যা। সবুজ ভাই, আরে কি খবর? ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা, ডালিমের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে, তো তারপর থেকে ওর সাথে আমার যোগাযোগ ছিল না। এখন গত 2 দিন ধরে ও এলাকাতেও নাই। আর মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আধা ঘন্টার জন্য যে লোকটার ফোন বন্ধ থাকে না, আজকে 2 দিন ধরে ওর মোবাইলটা অফ। তো আপনারা কি কোনো খবর জানেন? আশ্চর্য, আমি তো আরও তোমার বাসার দিকে যাওয়া দিছিলাম, যে আমি তো জানি যে তুমি অন্তত বলতে পারবো কোথায় আছে বা কি অবস্থা, কি হয়েছে। আচ্ছা, ওর বাসায় কি একটা খোঁজ নিতে পারবেন? বাসায় তো খোঁজ নিছি ভাই, বাসায় তো বলতে পারে না। তাহলে আচ্ছা, ওই তোর মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখতেছি ওরে খুঁজে বাইর করতে পারবো না, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নাই, আমি ওরে বাইর করতেছি। আমার নাম্বার তো তোমার কাছে আছে, তাই না? আমার সাথে আমি ওরে পাই, আমি তোমার ফোন করতেছি, তোমার আমি যোগাযোগ করে দিচ্ছি, তুমি টেনশন করো না। আপনি যখনই কোনো খোঁজ পান আমাকে একটু জানাবেন। অবশ্যই অবশ্যই জানাবো, টেনশন করো না, কোনো সমস্যা নেই। কি এমন গোপন কথা যে আপনি ঘরে বলতে পারলেন না, আমাকে ছাদে নিয়ে আসলেন? স্যার, অন্য কোথাও এই কথা বলা সম্ভব ছিল না, এই জন্য ছাদে এসেছি স্যার। স্যার, আপনার বন্ধু মহিউদ্দিন আমার বাড়িতে গিয়েছিল আজকে। জি স্যার, আপনার সম্পর্কে, আপনার ভাইদের সম্পর্কে, আপনার বোনদের সম্পর্কে খুব খারাপ খারাপ মন্তব্য করেছে, খারাপ কথা বলেছে স্যার। আপনাদের নাকি দেমাগে মাটিতে পা পড়ে না, আপনার নাকি দেমাগি, অনেক দেমাগ আপনাদের স্যার। আরও অনেক খারাপ খারাপ কথা বলেছেন স্যার। এই এলাকার কেউ নাকি আপনাদের দেখতে পারে না স্যার। স্যার, আরও বলেছেন যে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে অযোগ্য ঘোষণা করেছে, আপনি নাকি বউ ঘরে রাখতে পারবেন না। ফাজলামি করেন, যান এখান থেকে, যান বাইরে যান। স্যার, বিশ্বাস করেন, এগুলি বলেছে স্যার। আমি আপনাদের ভালো চাই, আপনাদেরকে ভালোবাসি, আপনার ফ্যামিলিকে ভালোবাসি, বিধে আমি আপনাকে এই কথাগুলি বলছি স্যার। আমি মিথ্যা বলছি না স্যার, বিশ্বাস করেন। শোন, আপনি যে মিথ্যা বলতেছেন না, সেটা আমি কি করে বুঝবো? স্যার, সত্যি বলছি আমি। আপনার কাছে কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট আছে? না, এই মুহূর্তে নাই স্যার, তবে আমাকে 2 দিনের সময় দেন স্যার, আমি আপনাকে প্রমাণ দেখাবো স্যার। প্লিজ স্যার। যান, যান এখন যান। জি স্যার, যান। সব বাদ দে, তুই জায়গায় আয়। তোর ঘটনা কি বুঝতেছি না, হঠাৎ করে 2 দিন 3 দিন তুই গায়েব, তোর ফোন বন্ধ, লুনাও তোর খবর জানে না, বাসার থেকে কিছু করতে পারে না, তোর কি হইছে কি? আমি আসলে বুঝতেছি না আমার কি হয়েছে। বুঝতেছি না কেন? বুঝতেছিও তো, আমার আসলে কিছুই ভালো লাগতেছে না। আমার এইসব নিয়ম কানুন, এই একই নিয়মে জীবনযাপন আমার আর ভালো লাগতেছে না, আমি বিরক্ত, বুঝতেছিস না? আর তার চেয়ে বড় কথা, এসব সেটেল ম্যারেজ ট্যারেজ, এসব নিয়মতান্ত্রিক বিয়ের সাথে আমার দিতে হবে না, নিয়মতান্ত্রিক কোনো কিছু আমার দিতে হবে না, আমি এটা বুঝে গেছি। কারণ যেটা আমার মন চায় না, সেটা 4 জনের 10 জনের জন্য, 4 জনের জন্য আমার তা এটা করতে হবে। এরম তো আমি এরম জীবনযাপন চাইনি, জোর করে আমি এটা করতে পারবো না।
এটা তো আমার মনের উপর আমার অনেক চাপ পড়তেছে, বুঝতেছিস না তুই? আর লোনার সাথে আমার সম্পর্ক টেকবে না, আমি বুঝতে পারতেছি। কি করছ তুই? এতদিনের সম্পর্ক এই পর্যন্ত আগে এসে এখন তুই কি মানে কি বুঝে কথা করছিস? মাথা ঠিক আছে, এই 3 দিন আমি ছিলাম না, কনে গেছিলাম? আমি তো হাওয়া বদল করতে গেছি। আমি তো চুপচাপ ছিলাম, সমস্ত কিছুতে আমি ডিসকানেক্ট ছিলাম। এই জন্যে আমি ডিসকানেক্ট থেকে আমি হিসাব করেছি আমার কি হবে না হবে। সেটা নাই বুঝলাম, কিন্তু এত দূর আগে এসে পিছ পাওয়া করে ঠিক হবে? সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে না? সামাজিক ব্যাপার, সমাজ কি আমাকে ব্যাপার বোঝে? সামাজিক ব্যাপার কি করতেছিস তুই? দেখলি যে বরফ, তুই আগায় গেলি, তুই ঠান্ডা হওয়ার জন্য তুই আগায় যায়, তুই দেখলি যে আগুন জ্বলতেছে, তা তুই 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 কি আগুনের মধ্যে চলে যাবি? তুই ফিরে আসবি না? ওটার সাথে এটা কোনো মিল হয় না। আরে মিল হয় না কেন? দূরের তো বসে ঢিল মারা উচিত না। যা তা করতেছিস ভাই, এত কিছু বুঝি না ভাই। আমি সব কিছুর উপরে বিরক্ত ভাই। আমি থাকবো না, আমি চলে যাবো, তোরা আমার সাথে গেলে যেতে পারিস। তোকেও আমার মনে হয় তোকেও হাওয়া বদল করা দরকার, তাহলে তোরাও কিন্তু আমার মতো কিছুদিন পর এই ভুক্তভোগী হয়ে যাবে, বুঝতেছিস না? তাহলে এই এলাকার লোকজন ছেড়ে চলে যাব? এই যে এতদিন পলিটিক্স করলাম, এখন আমরা চলে গেলে শূন্য হয়ে যাবে। এই গ্যাপটা একজন পূরণ করবে, আর আমাদের নেতৃত্ব হারাই যাবে। এতদিন তাহলে কার জন্য কি করলাম আমরা? তা কি তুই কি যদি মরে যাস তাহলে সেই গ্যাপ হবে না? সে জায়গায় সেই গ্যাপ কেউ পূরণ করবে না? মরে যাওয়ার ব্যাপারটা আলাদা, আর এই ব্যাপারটা আলাদা। মানুষ মরবে বলে কি সব কাজ করবো তার দায়িত্ব ফেলে দেবে না? তুই কি বাইসে আসিস তুই মনে করিস? অবশ্যই বেঁচে আস। বাইসে মরে আসিস, তুই তো বুঝতেছিস না ব্যাপারটা। এর বাইসে থাক হয় এই সব নিয়ম কানুন মানা, এটা কোনো নিয়ম হলো? একই নিয়ম মানে যুগের পর যুগ ধরে, বছর পর বছর, শত শত বছর ধরে একই নিয়মে চলে আসতেছে। তুই বুঝে তুই বাইসে থাক হচ্ছে, এটা জোর করে বাইসে থাক না, তুই তো মরে গেছিস। এসব আগে পাশে এত ভাবা যাবে না। বড় কথা হচ্ছে মন চাচ্ছে থাকবো না, চলে যাবো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি এই সব মানুষ এই মরার চিন্তা করে সবকিছু বাদ দিয়ে দেবে? এত কথা বুঝি না আমি এতক্ষণ কি করলাম? এখন সীতাকার বাপ, বুঝতেছিস না তুই? আপনি এখনো পেপার পড়ছেন? কাজে যান না কেন? কাজে যেতে হবে না? আর আপনি বাসায় কাজের সময় থাকেন না কেন? এই কাপড় চোপড়গুলো কাচার সময় তো আপনার থাকা উচিত ছিল। লন্ড্রিতে যায় ঠিক মতো ইস্ত্রি করে নিয়ে আসবেন। কিরিচ ঠিক মতো বসছে কিনা তা দেখেন, লাইন ঠিক মতো চলছে কিনা তা দেখেন, ইস্ত্রি ঠিক মতো বসছে কিনা তা দেখেন, আর দাগ লাগছে কিনা তাও দেখেন। জায়গায় দাঁড়ায় থেকে ইস্ত্রি করে নিয়ে আসবেন, বুঝছেন? যান। আরে বসে আছেন কেন? আমি পেপার পড়ি, চেয়ারে বসে, আপনি যান কাজে, যান যান। তুই কাগজ পড়বি আর আমি তোর কাপড় চোপড় নিয়ে লন্ড্রিতে যাব, মানেটা কি? আরে মানে আমার কাজ আপনি করবেন, আপনার কাজ আমি করব, এত সমস্যা কোথায়? তোর কাজ করবো মানে? আমি কি তোর চাকর? ওই আমি কি তোর চাকর? ভুল ধরছো না, নতুন ভুল ধরছো। কয়দিন আগে গোরস্তরে শুয়ে থাকতা, মরার মতো পড়ে থাকতা, ভাবছিল এইভাবে দিন শেষ হবে। তারপর তো দিনে দিনে এইটা করো ওইটা করো। এখন ম্যাট সাজছ না, ম্যাট সাজছ। ওই এখানে আয়, সামনে আয়। এখন ম্যাট সাজছ, ভাবছো এইভাবে দিন পার করবা। শয়তান, তোর আমি চড়ায় দাঁত ফেলকে দেবো, ফাজিল কোথাকার। দেখেন আপনি কিন্তু একেবারে এই কাজটা ঠিক করলেন না। ওই ওই শোর, আচ্ছা ভাই, আপনি যে বললেন স্যারকে বিয়েতে সহযোগিতা করেন না, তাহলে স্যারের কাছ থেকে টাকা নেন কেন? ফুর্তি করি, খাই দাই, ঘুরে বেড়াই, জামা কাপড় বানাই, এইসব। ওই বিয়ে থাবা, মেয়ে দেখা, সব ভুয়া ভুয়া। আচ্ছা
সত্যি করে বলেন তো স্যার আসলে কেমন? একটা কুলাঙ্গার, কুলাঙ্গার বুঝছেন, কুলাঙ্গার। শুধু ও না, ওর ওই যে দুটো বোন, 5টা ভাই, সব ধরে কুলাঙ্গার। ওই প্রবাদ বাক্য একটা আছে না, এই উপরে ফিটফাট তলে সদরঘাট, তোরা হচ্ছে সব হচ্ছে সদরঘাট, বুঝলেন, সদরঘাট। আচ্ছা, ওই যে মাঝে মাঝে মেয়েদের সাথে স্যারকে কথা বলিয়ে দেন ফোনে, এটার কারণ কি আমি বুঝলাম না তো কিছু। আরে সব হচ্ছে বুয়া, ওই সব মেয়েটে না, ওই কোনোটা আমার খালাতো বোন, কোনোটা ফুফুতো বোন, হ্যাঁ, এই সমস্ত বোনকে দিয়ে আমি ওইসব কথা বলাই দিই, হ্যাঁ বুঝলেন, কথা বলে খুব মজা পাই। ওই কুলাঙ্গারটার সাথে কথা বলে না, খুব মজা পাই। মানুষ নিয়ে খেলি, মানুষ নিয়ে খেলা খুব মজা, জানেন, খুব মজা পাই আমি। স্যার আপনি নিজে কানেই তো শুনলেন, কালকে এই জায়গায় এইখানে বসে আপনার বন্ধু এসব কথাগুলি বলেছে। স্যার আমি মিথ্যা বলি না স্যার। স্যার আপনি আমাকে ছোট ভাই বলেছেন, আপনাকে আমি বড় ভাইয়ের মতো ভালোবাসি, আপনার ফ্যামিলিকে ভালোবাসি। স্যার বিশ্বাস করেন আমি মিথ্যা বলিনি। আচ্ছা, আমরা এখন এই ব্ল্যাকবোর্ডে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একটি পংক্তি দেখতে পাচ্ছি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ফকি লালু। ভজলে এই শব্দটার অর্থ কি? সেবা করা। ফকির লালন সাহেব বলছে যে মানুষ সেবা করলে সোনার মানুষ হবি। কি সুন্দর কথা। আর আমাদের পার্টির মূল মন্ত্র তো আপনারা জানেনই, ফকির লালন সাহেব। তো আজকের বিষয় যেটা, সেটা হলো এই আলোচনার, আজকের যে আলোচনার বিষয়টা আজকের, সেটা হলো মনিব বনাম চাকর। কারণ আমরা বছরের পর বছর দেখে আসছি যে মনিব সবসময় তার চাকরকে নিপীড়ন করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে, জি ভাই, অমানবিক আচরণ করে যাচ্ছে। আমরা এটা আর বরদাস্ত করব না। আমরা এখন থেকে যে চিন্তায় আসছি সবার ঐক্যমতে, সেটা হলো যে আমরা আর ওদের নিপীড়িত হয়ে থাকবো না। আপনারা দেখেন এখানে লক্ষ্য করে যে এইটা হলো আমাদের মনিবের ছবি, ঠিক আছে, মানে কর্তা, একটা পরিবারের কর্তা। এই কর্তার উত্তরসূরি আবার কিছু মনিব আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটা মনিবকে, ঠিক আছে। একান্নবর্তী পরিবার। এখন এই একান্নবর্তী পরিবারটাকে কে চালায়? একান্নবর্তী এই পরিবারটাকে চালায় এখানে হান্নান। হান্নানের অবস্থানটা হলো এখানে, এই যে আমাদের হান্নান, ঠিক আছে। হান্নানের অবস্থানটা হলো সবার নিচে। এখন আমরা যেটা চাই সেটা হলো এই হান্নানকে আমরা সোজা এখান থেকে টেনে নিয়ে এই মনিবের জায়গায় নিয়ে আসতে চাই। এটা হলো আমাদের এখন হান্নান, আর মনিব এখান থেকে চলে এসে এই হান্নানের জায়গায়। বুঝতে পারলাম? জি ভাই। সপ্তাহে 2 দিন আমাদের যে মনিবরা আছে তারা আমাদের চাকরদের কাজ করে দেবে, সপ্তাহে 2 দিন। ভাই ঠিক আছে ভাই, নানান কথা আছে, শেষ করতে দিই। এখন কথা হলো যে আমরা প্রত্যেকের কাজগুলো ভাগাভাগি করে করতে চাই। আর আমাদের যে মনিব শ্রেণীগুলো আছে, আমরা যারা কাজ করি যে মনিবের আন্ডারে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে সপ্তাহে 2 দিন আপনারা আমাদের কাজগুলো করে দেবেন। বছরের পর বছর দেখে আসছি মনিব আমাদের চাকরদের অমানবিক আচরণ করছে, তাদের সাথে
তাদেরকে মানুষ হিসেবে গণ্য করছে না। প্রথমত তাকে মানুষ হিসেবে মূল্য দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ আমরা সমান। আমাদের সাম্যবাদী নিয়মের ভিতরে, এই নীতিমালার ভিতরে রয়ে গেছে যে সাম্যবাদ মানে সমান সমান ভাগ করে থাকা। এটার উপরেও নেই, নিচু নেই, সমতল একটা জায়গা আছে, সমান। মনিবও নেই, চাকরও নেই, সবাই মনিব, সবাই চাকর। তাহলে এখন যেটা করতে হবে, এই যে হান্নান এখন আমাদের বাসায় কাজ করে দিচ্ছে। তো এখন আমি যেটা করেছি যে সপ্তাহে হান্নানের মনিব হলাম আমি। এখন প্রতি সপ্তাহে 2 দিন আমি হান্নানের কাজটা করে দেবো। সেরকম পরস্পর যার অধীনে যে আছে সে কাজটা সে করে দেবে। আমি বুঝাতে পারলাম তোমাদের? এটা ভাই একটা ফাইন জিনিস ভাই। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যারা যেদিকে যেদিকে ছড়ায় আছি প্রত্যেকেরই আমাদের মনিব আছে। মনিবকে গিয়ে এই কথাগুলো প্রচার করে দিতে হবে। পার্টির এটা হলো নির্দেশ, এই নির্দেশ কেউ অমান্য করতে পারবে না। এখন আমরা যে আমাদের চাকরের কাজ করতে গিয়ে যে আমাদের লজ্জা শরম লাগবে, তাহলে কিন্তু কাজ হবে না। লজ্জা শরমের বিষয় নয়, ছোট বড়ের বিষয় নয়, কাজ কাজই। ছোট কাজ নেই, বড় কাজ নেই, কাজ কাজ। যে কাজ সমান সমান থাকে, উপরেও থাকে না, নিচেও থাকে না, আমরা সে কাজটা ঘটাই দিতে চাই। ভাই তাহলে আমার কাজ করে দেবে কিটা? তোমার কাজ করে দেবে তোমার অধীনে যে আছে সে। এটা তো পরস্পর পরস্পরের অধীনে করে দেবে। আরেকটা কথা আমি বলে যাচ্ছি, সেটা হলো যে আমাদের চাকরদের যে সমস্যাগুলো, যে মানবিক যে ক্রাইসিসগুলো, এই ক্রাইসিসগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে মনিবদেরকে এগিয়ে আসতে হবে মানবিকভাবে। মনিবরা আমরা দেখতে পাচ্ছি যে অমানবিকভাবে আসছে, ফলে আমাদের এই চাকরদের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। মনিবদেরকে গিয়ে বলে দিতে হবে, প্রত্যেকদের ঘরে ঘরে গিয়ে যারা যারা মনিব আছে, যে ভাই আপনারা সপ্তাহে অন্তত 2 দিন আমাদের কাজগুলো করে দেবেন। ঠিক আছে? না কারো কিছু বলার আছে বললে বলেন, আপত্তি যদি কারো এভাবে কাজ করলে আমরা সবাই সাম্যবাদী প্রতিষ্ঠা হবে, সমান ভাগ হয়ে যাবে। তো আজকে কাজ করি, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আজকে থাকলাম। আমরা আবার কালকের মিটিংয়ে আবার একটা সিদ্ধান্ত নিব যে আমাদের কাজকর্ম কত এগুলো, ফলাফলটা আজকে যে মিটিংটা ডাকলাম, কালকে ফলাফলটা কি, এই নিউজটা আমরা কালকে ইয়ে করবো। তো চলেন আজকে আমরা তাহলে চলে যাচ্ছি। নিরিবিলি কি জন্য ডেকে নিয়ে আসলি? শোন, তোরে এখন আমি যেসব কথা বলবো, এই কথাগুলো পাবলিকলি বলা যায় না, যার জন্য তোরে এই নিরিবিলিতে ডেকে নিয়ে আসছি। এখন কান দিয়ে শোন। বল। আমার মা ছোটবেলায় একটা কথা বলতো যে ফ্যামিলি দেখে বন্ধুত্ব করবি। আমি তারপরে তোর সাথে বন্ধুত্ব করছি। ছোটবেলায় অনেক দুষ্টামি করছিস, অনেক ইত্রামি করছিস, ফাজলামি করছিস, বদমাইশি করছিস, পড়াশোনায় ভালো ছিলি না, স্কুলে বছরের পর বছর ফেল করছিস, তারপরও তোর সাথে আমি বন্ধুত্ব রাখছি। এই এতগুলো বছর তোর জন্য আমি কি না করছি বল? যখন যেভাবে পারছি তোকে টাকা দিছি, তোকে সাহায্য করছি, বিপদে তোর পাশে এসে দাঁড়াইছি। তুই কত বড় বেঈমান চিন্তা কর। তুই আমারটা খাইস, আমারটা পড়িস, তোর সারা জায়গা থেকে আমি বাঁচাই, আর তুই আমার ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলিস। আমি সারা জীবন যে পয়সা তোকে দিছি, সেই পয়সা যদি একটা কুকুরের পেছনে খরচ করতাম, সে কুকুরও তোর মতন এইরকম বেইমানি করতো না। তুই কি করে পারলি বল? তুই কি করে আমার সম্পর্কে, আমার ফ্যামিলির সম্পর্কে হাবিজাবি কথা বলে বেড়ালি সবার কাছে? আর এমন একজন লোকের সাথে বুঝলি যাকে তুই ভালো করে চিনিস, ভালো করে জানিস, সে আমার সাবঅর্ডিনেট, আমার আন্ডারে চাকরি করে। তুই আসলে একটা ইতর, তুই আসলে বদমাইশ, তোর কোনো রুচি নাই,
তোর কোনো মন নাই, বিবেক নাই। চোখ নামা। তুই নিশ্চয়ই ভালো করে বুঝতেছিস যে তোর সাথে এই কথাটাই আমার শেষ কথা। তোর সাথে জীবনে আর আমার কোনোদিন কথা হবে না, তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। তোর মতো বদমাশের সাথে, বেঈমানের সাথে কোনো সম্পর্ক থাকা ঠিক না। যা এখান থেকে। কি বাসন মোড় দিলেন, কি ঘর ঝাড়ু দিলেন, পরিষ্কার হয় নাই? আমি কাল থেকে একেবারে ফ্রেশ করে কাজ করব, পরিষ্কার হবে। কালকে 9টার ভিতরে কিন্তু আসা লাগবে। কালকে কাপড় চোপড় পরিষ্কার করতে হবে। কাপড় যখন পরিষ্কার করতে হবে আমি ঠিক 9টায় আসবো। কালকে 9টার ভিতরে আসা লাগবে। আমি 9টায় আসবো। বাইরে মানুষ আল্লাহ দুশ্মন, শালা সমেশ গো, তোরে আজকের মতো ছেড়ে দিলাম। আর একদিন তোরে বাগে পাইলিও হয়, তোর একদিন কি আমার একদিন, শালা বেঈমান। কি ব্যাপার? স্যার স্যার আমি আর এই এলাকায় থাকতে পারবো না স্যার, আমাকে অন্য কোথাও বদলি করে দিন স্যার। স্যার আমি আপনার অফিসের একজন সরকারি কর্মচারী স্যার, আপনার অধীনে চাকরি করি স্যার। স্যার আপনার বন্ধু মহিউদ্দিন বড় এক লাঠি নিয়ে আমাকে পুরো এলাকাটা দৌড়ালো স্যার আমাকে মারার জন্যে। যদি একটা বাড়ি আমাকে দিতে পারতো স্যার আমি শেষ, আমি মার্ডার স্যার। স্যার আমাকে বদলি করে দিন। মহিউদ্দিন আপনাকে লাঠি দিয়ে দাবড়াইছে? জি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনার গায়ে একটা টোকা লাগবে না। আরে আমি তো এখন অস্তিত্ব বিক্রি করে দেই নাই, আমারও তো একটা ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, একদম চিন্তা করবেন না,
ভয় পাবেন না, এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, আপনি এখানেই থাকবেন। যান, আপনি আমার ছোট ভাইয়ের মতো যান। আসসালামু আলাইকুম স্যার। তালি পরে কথাবার্তা তো সব হইলই, আমাকে ছেলে সম্পর্কে যা কনের আমি কয়ে দিয়েছি, বুঝছেন? সব কিছু পরিষ্কার খোলসা, আগে তিতা ভালো পরে মিঠা ভালো, কি বলেন? ঠিক। তা সব কিছু খোলসা করে কয়ে দিয়েছি, আমাকে দিক থেকে কোনো ঢাকা চাপা নাই। এখন একটু মেয়েটা দেখ। পারো মা, আমি এটা নিয়ে আসা। বসো মা, একটু ঘুমটাটা খুলুন দেখি। মা একটু মুখটা উঠাও দেখিনি। মাশাআল্লাহ। ও বাপ, এটা দেখ। তাহলে পরে আমাকে মেয়ে পছন্দ হয়েছে, বুঝছেন? আর কোনো কথা নাই আমাকে। এখন আপনাকে দিক থেকে আচ্ছা তুই যা, আমি কথাবার্তা শেষ করে আসতেছি, বুঝছিস? তা ভাই, কথা এই থাকলো, এখন আপনাকে দিক থেকে যা যা করার তা করবেন আপনারা। ভাই একটু বসতে পারি? ভাই তো এই এলাকারই লোক নাকি? হ্যাঁ। কি করেন ভাই? আমি একটা ফার্মাসিউটিক্যালে আছি। ও আচ্ছা, ফার্মাসিউটিক্যাল। তো এই বাড়িতে নিশ্চয়ই স্ত্রী সন্তান আছে? হ্যাঁ আছে। এই যে স্ত্রী সন্তান আপনার, মানে আপনাকে সকলের কাজ করার জন্য একটা কাজের ছেলে বা মেয়ে নিশ্চয় আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। এই যে কাজের ছেলেটা ধরেন আপনাদের সকলের কাজ করে দেয়? হ্যাঁ করে। এই কাজের ছেলের কাজ কিটা করে দেয়? ও নিজেই করে। নিজেই করে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু এই একটা আদর্শের ব্যাপার, সাম্যবাদী আদর্শ, মানে আমাদের পার্টির আদর্শ আর কি, যে এই কেউ সবার কাজ করে দেবে, বুঝছেন? তো এই সিদ্ধান্ত অনুযায়ী এখন আমার পার্টি ডিসিশন নিয়েছে যে প্রত্যেক মনিব তার বাড়ির চাকরের কাজ এই 2 দিন শনি আর রবিবারে করে দেবে। ধরেন বিষয়টা আপনি এই শনি আর রবিবারে আপনার বাড়ির ওই কাজের ছেলের যত কাজ আছে সব আপনি করবেন, মানে ও যা যা অর্ডার করবে সব কিছু আপনি অক্ষরে অক্ষরে করবেন, বুঝেছেন বিষয়টা? কি বললেন আপনি? কি বললেন? মানে আমি চাকরের কাজ করব? আমি মানে 2 দিন কেন? মানে এইটাই তো সাম্যবাদ। আপনি কিসের সাম্যবাদ? আপনি কোত্থেকে আসছেন? আপনি কোত্থেকে আসছেন? মানে এইটাই হচ্ছে ওঠেন সাম্যবাদ। আপনি, আপনি ওঠেন এখান থেকে, আপনি ওঠেন। এই ঘটনাটা কি ঘটালি বলদিনি? হ্যাঁ, মেয়ে দেখতে গেছি, দেখা শেষ হলি তারপরে আসবি। তুই ছুটে পালে আসলি কেন? তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। এখন মানুষের সামনে মুখ দেখাও না কি করে? তুই কলি হলো পছন্দ হয়নি তাই কি কব? এসব এত কথা কবি না, আমি যা করছি কান দিয়ে শোন। এরপর থেকে যে মেয়ে দেখাবো না তাক বিয়ে করতে হবে, বুঝছিস? আমার কথা মতন বিয়ে করবি, আর কোনো কথা কবি না, ঠিক আছে? কথা তো কব না। দেখেছেন, পছন্দ হয়নি তাই কি করবো?